জুলাই অভ্যুত্থান সব গণতান্ত্রিক মানুষের অর্জন, জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির মরদেহে সর্বজনের শ্রদ্ধা নিবেদন, গ্র্যান্ড মুসাল্লায়ের সামনে জনসমুদ্র। অ্যাপ ভিত্তিক ঋণের নামে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইল করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, নিঃস্ব অনেকে। আমার চেহারার ছবি তুলে দিলাম, এরপরে বললো যে আপনার জামানত হিসেবে আপনাকে 3000 টাকা দিতে হবে। দেওয়ার পরে এখন সে তো চোখ উল্টে দিচ্ছে। নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, প্রভাবশালীদের পকেটে প্রণোদনার টাকা। ঢাকা ভাঙা রেলপথে যন্ত্রাংশ চুরির মহোৎসব, ঝুঁকিতে ট্রেন চলাচল, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে লাইট বন্ধ করে পশ্চিমের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ফিরতে বাধ্য হলো বিএসএফ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি দেশের জনগণের, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সরকার প্রধান বলেন, দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। জুলাই আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সঠিক বিচার নিশ্চিত করা হবে, প্রতিশোধ নয়। বিচারের নামে যেন অবিচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, বলেন সরকার প্রধান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। যারা জুলাই চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জুলাই চেতনা নিয়ে কোনো ব্যবসা নয়, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। ইরানের গ্র্যান্ড মুসাল্লায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। তেহরানের রাজপথে এখন শোকের আবহ, কারো হাতে খামেনির ছবি, কেউ সমবেত কণ্ঠে গাইছেন শোক গীতি। খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষ বিদায় ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে তেহরান জুড়ে। অশ্রুসিক্ত মানুষের ঢল, কারো হাতে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি, আবার কারো হাতে প্রতিশোধের লাল পতাকা। খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনে এভাবেই আসছেন ইরানিরা। স্থানীয় সময় সকাল 6টা থেকে জনসাধারণের জন্য গ্র্যান্ড মুসাল্লার মূল ফটক খুলে দেয়া হয়। মুহূর্তের মধ্যেই তা জনসমুদ্রে পরিণত হয়। তার কফিন দেখেই কান্নায় ভেঙে পড়েন লাখো মানুষ। আলী খামেনির হত্যাকাণ্ডের 4 মাসেরও বেশি সময় পর এই আনুষ্ঠানিকতা হচ্ছে। তবে তার নিহতের ঘটনায় গোটা ইরান আজ ঐক্যবদ্ধ, দিচ্ছেন যুক্তরাষ্ট্র বিরোধী নানা স্লোগানও।
বিপুল জনসমাগমের এই আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরান সরকার। বিভিন্ন সড়কে যান চলাচল ও আকাশপথ বন্ধ রয়েছে। মঙ্গলবার খামেনির মরদেহ কোম শহর ও বুধবার ইরাকের নাজাফে নেওয়া হবে। আগামী 9 জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে। নীরব দাস, নিউজ 24। সহজ শর্তে জামানত ছাড়া মুহূর্তেই মিলবে ঋণ, এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোন অ্যাপ দেখা যায়, যার আড়ালে সক্রিয় ব্ল্যাকমেইলিং চক্র। কিছু টাকা ঋণ দিয়ে তারা হাতিয়ে নেয় ফোনের কন্ট্যাক্ট লিস্ট ও ব্যক্তিগত ছবি। এরপর ছবি এডিট করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করে লাখ লাখ টাকা। বিস্তারিত দেখুন জুবের সানির রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। দিবেন সেলফিটা দেওয়ার সময় কোন ধরনের কোন আপনার ফেসের ভিতরে কোন ডার্ক সার্কেল স্মার্টফোন বা পিসিতে একটি ক্লিক, মুহূর্তেই আপনার পকেটে চলে আসবে 5 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। কি সহজ মনে হচ্ছে? এই সহজ শর্তের আড়ালে লুকিয়ে রয়েছে এক অন্ধকার ফাঁদ, যার নাম অনলাইন লোন অ্যাপ। ঋণ পাওয়ার তাড়নায় ব্যবহারকারী যখনই অ্যাপটি ইনস্টল করেন, অজান্তেই দিয়ে দেন নিজের ফোনের গ্যালারি, ক্যামেরা আর কন্ট্যাক্ট লিস্টের নিয়ন্ত্রণ। আর এখানেই কেল্লাফতে প্রতারকদের। লোন দেওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় শুরু হয় আসল খেলা। 7,000 টাকা ঋণে 1 সপ্তাহ পর সুদসহ দাবি করা হয় 15 থেকে 20,000 টাকা। আপনার 1500 টাকা লোনে 900 টাকা লোন পেয়েছিলেন। আচ্ছা, এখন আমাকে শোধ করতে হবে কত টাকা? 1500 টাকা। এটা আমাদের কোম্পানির পলিসি ভাই, এটাই রুলস। আর হচ্ছে আপনি যদি আপনি আজকে পেমেন্ট না করেন, তাহলে পরবর্তীতে যত দিন বাড়বে তত আপনার জরিমানা বাড়বে। টাকা দিতে না পারলে বা অস্বীকৃতি জানালে চক্রটি মেতে ওঠে পৈশাচিক আনন্দে। ভুক্তভোগীর ছবি ডক্টরেট বা আপত্তিকর বানিয়ে তা পাঠিয়ে দেয়া হয় ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা মা, বাবা, আত্মীয় কিংবা সহকর্মীদের নম্বরে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গ্রুপ খুলে চলে এই মানসিক নির্যাতন। দেয়া হয় হুমকি ধামকি। মোবাইলে যে ছবিপত্র বা আমার যে নিজের পার্সোনাল যে জিনিসগুলো আছে, এগুলো সব মনে করেন আপনার ইয়েতে পাঠিয়ে দিবে, যে মনে সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিবে বা করবে, ফেসবুকে পাঠিয়ে দিয়ে আমাকে একটা হেস্তনেস্ত করবে বলছিল। আশা লোন অ্যাপ, ঢাকাফিন লোন, বাড়িসহ এমন অসংখ্য লোন অ্যাপ পাওয়া যায় গুগল প্লে স্টোরে। তাদের কাছে ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র সহ সব তথ্য থাকায় এবং লোকলজ্জার ভয়ে বেশিরভাগ মানুষই আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেন না। আমি লোনের জন্য ট্রাই করার পরে ওরা আমার ন্যাশনাল আইডি কার্ডের এটা দিল, স্ক্রিনশট পাঠাইলাম, আমার চেহারার ছবি তুলে দিলাম। এরপরে বললো যে আপনার জামানত হিসেবে আপনাকে 3000 টাকা দিতে হবে। দেওয়ার পরে এখন সে তো চোখ উল্টাই দিছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই চক্রগুলোর বেশিরভাগই পরিচালিত হচ্ছে দেশের বাইরে থেকে। তবে দেশীয় কিছু এজেন্টের মাধ্যমে এরা টাকা লেনদেন করে থাকে। চক্রের হাত থেকে বাঁচতে যে কোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। আমরা এমনও অনেক চক্র পেয়েছি যার একটা অংশ বিদেশে অবস্থান করছেন আর একটি অংশ দেশে অবস্থান করছেন। আবার এমনও গ্রুপ আছে যারা শুধুমাত্র বাংলাদেশে থেকেই অপারেশন চালাচ্ছেন। আবার এমনও গ্রুপ আছে যে 100% বিদেশ। এই ডিজিটাল ক্রাইম যারা করছে তাদের বিষয়ে আমরা অবশ্যই সজাগ আছি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই এই ডিজিটাল ডাকাতদের রুখে দেওয়ার প্রধান হাতিয়ার। যখন আপনি গাতসারে একটা অ্যাপ্লিকেশনে গ্যালারি অ্যাক্সেস দিচ্ছেন, তখন ওই অ্যাপের অ্যাডমিনিস্ট্রেটর সে আপনার এন্টায়ার ফোনটা আপনি যেভাবে সময় অসময়ে আপনার গ্যালারি দেখতে পারেন, সেভাবে উনি পুরো গ্যালারিটা দেখতে পারবেন। যদি আপনি গ্যালারি অ্যাক্সেস দেন, কেউ আপনাকে সুনিশ্চিতভাবে বলতে পারবে না আপনার এই ফটোটা আসলে মিসইউজ হচ্ছে কি হচ্ছে না। ডিজিটাল নিরাপত্তার এই যুগে একটি অসতর্ক ক্লিক বদলে দিতে পারে জীবনের পুরো গল্প। এছাড়া এমন প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি কৃষি প্রণোদনার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অন্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করছেন প্রভাবশালীরা। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। এদিকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আগাম বন্যায় নেত্রকোনায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রায় 82,000। সে ধাক্কা পুষিয়ে নিতে কৃষকদের প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেয় সরকার, কিন্তু মাঠ পর্যায়ে তালিকা তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এই যে কষ্টটা
কমলাকান্দা, বারহাট্টা, নেত্রকোনা সদর, দুর্গাপুর ও কেন্দুয়া সহ বিভিন্ন উপজেলার কৃষকদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে তালিকায় স্থান পেয়েছেন অকৃষক। শুধু তাই নয়, একটি পরিবারের একাধিক সদস্যের নামও অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা অর্থের বিনিময়ে প্রণোদনার কার্ড ৯/৬ করছেন বলে দাবি ভুক্তভোগীদের। যারা যারা কার্ড পেয়েছে, এই যে সরকার অনুদানের কার্ডটা, ওরা কোনো ক্যাট নাই, হ্যাঁ কোনো ক্যাট নাই, আত্মীয় সূত্রে যারা প্রকৃতপক্ষ কৃষক তাদের সরকার যে অনুদান দিয়েছে অনুদানের এই তালিকায় তাদের কোনো নাম আসে নাই, আর যাদের নাম আসছে তারা প্রকৃতপক্ষেই তারা কৃষক না। টাকা দেয় না বলে কার্ড হয় নাই, টাকা যারা দিছে তারা নামে কার্ড হয়ে গেছে। প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও প্রতিকার না পেয়ে উল্টো হুমকির মুখে পড়ার অভিযোগ করেন কেউ কেউ। অফিসে আমরা অভিযোগ করছিলাম, হ্যাঁ এটা কোনো এখন পর্যন্ত কোনো সঠিক তদন্ত আমরা পাইনি। আমি আজ পর্যন্ত একটা কার্ড পাইলাম, এই যে আজও বুঝাইতেছি আমার কার্ড দেয় না, অভিযোগ দিয়েছি আমার নামে। অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সীমাবদ্ধতার কারণে অভিযোগগুলো বেশি ফ্রন্টে আসছে, কারণ হচ্ছে যারা পাশের বাড়ি পেয়েছে সেও ক্ষতিগ্রস্ত, তার মনে হচ্ছে স্যার ও পেলে আমি কেন পাবো, তাহলে স্যার ও খারাপ, ওর ক্ষতি হয়নি। তো এরকম যেগুলি আসছে ওগুলি আমরা দেখতেছি, মানে যে একদম ধরেন ইউনো সাহেবের নাম যদি আসে দেখা লাগবে না, এরকম বিষয়। আমি কনক্রিট কোনো ধরনের স্পেসিফিক পেলে আমি ইউনোর মাধ্যমে সেটা তদন্ত করবো, অথবা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের কনসার্নের বিষয়টি অবহিত করব। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি সহায়তা পৌঁছানো এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা ভাঙা রেলপথে বেড়েই চলেছে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা। রাতের আধারে রেল লাইনের সিগন্যাল পয়েন্টের ট্র্যাক পথ সহ বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বেলাল রিজভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত ১৯ জুন রাতে মাদারীপুরের শিবচরের পদ্মা রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টের কয়েকটি ট্রাকপথ খুলে নিয়ে যায় চোরচক্র। এর আগে ৯ জুন একই স্টেশনের শিবচর প্রান্তের সিগন্যাল পয়েন্টের সব ট্রাকপথ চুরি হয়। গেল মার্চ মাসেও ঘটে চুরির ঘটনা। সংশ্লিষ্টদের দাবি, গত ৬ মাসে ঢাকা ভাঙা রেলপথের বিভিন্ন স্টেশন থেকে ট্রাকপথ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে। এতে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। সকল সিগন্যালের ইকুইপমেন্ট তারা প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে, লাগানো হচ্ছে, প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে। পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখলে ট্রেনের স্বাভাবিক গতি বিলম্বিত হয়। রেলওয়ে কর্মীরা বলছেন, দুর্ঘটনা এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের পাশে দাঁড়িয়ে লোক স্টিকের মাধ্যমে পেপার লাইন ক্লিয়ার করার দায়িত্ব পালন করছেন তারা। সিগন্যালের মালামাল চুরি হওয়ার কারণে ট্রেনের সময়সূচিও ব্যাহত হচ্ছে। এই গাড়ি ১ নাম্বার লাইন, ২ নাম্বার লাইন এরকম লাইনে যায়, তো কিন্তু ওগুলো যাইতে পারতেছে না। বেশ কয়েকটা যায় দেখেন আপনারা সামনে, যে নাট পর্যন্ত খুলে নিয়ে গেছে। জংশন প্রান্ত থেকে যে গাড়িগুলো ঢাকার দিকে যায় সেগুলো আমাদের পেপার লাইন ক্লিয়ার দিয়ে গাড়ি চালাতে হয় এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ। তবে চুরি প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। রেলওয়ের সম্পদ সুরক্ষা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্যাসিস্ট সরকার প্রযুক্তি ব্যবহারে রাষ্ট্র জনগণকে সংযুক্ত করতে ব্যর্থ ছিল মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার রাজধানীর আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর-এর ক্যাম্পেইনে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, বাংলা কিউআর-এর মাধ্যমে দেশব্যাপী কেনা বেচায় ক্যাশলেস লেনদেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সব ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে সরকার। সর্বক্ষেত্রেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড অত্যন্ত আস্থাভাজন একটি মাধ্যম। দেশের সকল মানুষকে একটা নগদ লেনদেনবিহীন প্রযুক্তি নির্ভর বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের আহ্বান জানাই। দেশি বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অন্যতম ঠিকানা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একথা জানান তিনি। বলেন, চলতি বছরের বাজেট ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে বের করে আনবে, এগিয়ে নেবে সম্ভাবনার নতুন পথ। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে সরকার। যেটা
আমরা পেয়েছি, এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতি যে আমরা যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অপরাধী যেই হোক না কেন তাকে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না বলেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে রাজধানীতে এক আয়োজনে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তাই জনগণের প্রতি সরকারের অনেক দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আলহাজ মোয়াজ্জেম হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই ওয়ার্ড বিএনপি এই সরকারের আমাদের দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি, কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে শুধু এমপি ঘুরে বেড়ানোর জন্য না, যেই কাজগুলি করলে এলাকার মানুষের উন্নয়ন হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো পরিকল্পিত আমরা পরিকল্পনা অনুযায়ী। সেই কারণে জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা মাদকের ব্যাপারে, আমরা সন্ত্রাসের ব্যাপারে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, সরকারও গ্রহণ করবে। সুতরাং এই ব্যাপারে যারা সম্পৃক্ত রয়েছেন তারা আস্তে আস্তে সেই সব অপকর্ম থেকে সরে যাবেন আমি বিশ্বাস করি। আঞ্চলিক সংযোগ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় 3 দফা দাবি জানিয়েছে ডায়ালগ ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ। শনিবার রাজধানীর প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব দাবি তুলে ধরে সংগঠনটি। বক্তারা বলেন, নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এক জটিল ভূ রাজনৈতিক কাঠামোর মধ্যে বন্দী হয়ে পড়েছে। তিস্তা চুক্তি দেশের সামগ্রিক নিরাপত্তা, উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তাই এই চুক্তিকে রাষ্ট্রীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান জানান তারা। বর্তমান সরকারের যে উদ্যোগ এবং চায়নার সাথে যে ওনারা এটা নিয়ে কথা বলেছেন, বিশ্বের অনেক দেশ এইগুলোতে ভালো প্রযুক্তি আছে এবং চায়না অবশ্যই বিশেষ করে এই ফিল্ডে খুবই দক্ষ, এবং তাদের অভিজ্ঞতাটা যদি কাজে লাগিয়ে আমরা যদি পদ্মা এবং তিস্তা এই দুটো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, খুব দ্রুতই করতে পারি, অবশ্যই আমাদের সফলতা আসবে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, এমন আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। শনিবার রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আমেরিকান ফেয়ারে অংশ নেন তিনি। সম্প্রতি বাংলাদেশের বেশ কটি জেলা ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বার্ষিকী ঘিরে বাংলাদেশের 7 দিনব্যাপী আমেরিকা সপ্তাহ 2026 উদযাপন করছে মার্কিন দূতাবাস। It's modeled on our U.S. Great State Fair happening in Washington, D.C. right now. So it's a great way for us to bring a taste of America to Bangladesh and to really let a lot more people learn more about the United States here in Dhaka today. So thank you to Gulshan Society for being a great partner. চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে লাইট বন্ধ করে 12 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে পুশিনের চেষ্টা চলাকালে ভারতের অভ্যন্তরীণ সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দেওয়া হয়। পরে বিজিবি ও গ্রামবাসী সীমান্তে জড়ো হলে তাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার পর সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2645 জনে। রাজধানীর কারাকাসের উত্তরে উপকূলীয় লা গুয়াইরা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ হাজারো মানুষ। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের অভিযোগ, সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে ধীর গতিতে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দাবি করেছেন সরকার দ্রুত সর্বোচ্চ সক্ষমতা নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।